2022 সালে বিশ্বের আলোচিত এবং ঘটনাবহুল একটা ঘটনা ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের গদিচ্যুতি হওয়া। ওই সময় বলা হচ্ছিল যে মার্কিন ডিপ স্টেটের গোপন খেলায় এই ইমরান খানের গদিচ্যুতি ঘটেছিল। ইমরান খানের গদিচ্যুতিটা হয়েছিল সংসদে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে, অর্থাৎ তার বিরোধী দলীয় যে সাংসদরা তারা ইমরান খানের বিপক্ষে একটা অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছিল সংসদে। বিরোধী দলের পক্ষে কিন্তু ইমরান খানের দলেরও অনেক সাংসদ সেই গোপন অনাস্থা ভোটে ইমরান খানের বিপক্ষে ভোট দেয় ইমরান খানের পতন ঘটে যায়। ওই সময় ইমরান খান দায়ী করেছিল যে মার্কিন ডিপ স্টেটের একটা গোপন তার বার্তার কথা, যেটাকে পাকিস্তানি ভাষায় সাইফার গেট বলে। সে তখন সাইফার গেট বলছিল, তার কাছে তো তথ্য ছিল, কারণ ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ছিল মিস্টার জো বাইডেনের দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া বিষয়ক যে উপর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ছিল ডোনাল্ড লু, সেই নাকি এই ইমরান খানের গদিচ্যুতির বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল। ডোনাল্ড লু নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা পাকিস্তানি যে রাষ্ট্রদূত তাকে প্রস্তাব দিয়েছিল, কারণ আপনারা জানেন পাকিস্তান বিশ্বব্যাপী একটা সবসময় সমস্যার মধ্যে থাকে, কারণ পার্শ্ববর্তী দেশ ভারত কিন্তু পাকিস্তানকে সবসময় জঙ্গি এবং সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে সারা বিশ্বে মোটামুটি প্রতিষ্ঠিত করে ফেলেছে। সেটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ এরা সবাই জানে, বিশ্বের পরাশক্তিগুলো সবাই জানে। পাকিস্তানকে ধরা হয় এই যে পরাশক্তিগুলো রয়েছে বিশ্বের, ইউরোপ এবং আমেরিকার নেটোর যে জোট, তারা কিন্তু এই পাকিস্তানের তথাকথিত জঙ্গিবাদের এই বয়ান কিন্তু বিশ্বাস করে ফেলেছে। পাকিস্তানকে ধরা হয় তারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। এই জঙ্গিবাদের বয়ান হিসেবে তারা নিয়ে আসে এই বিভিন্ন জঙ্গি সংগঠন রয়েছে পাকিস্তানে, লস্কর-ই তৈয়বা, জাইশ-ই মোহাম্মদ, এখন গত কয়েক বছর থেকে আছে তেহরিক-ই-তালেবান। প্রায় আপনারা দেখতেন হয়তো যে পাকিস্তানে বোমা হামলা হয়, সে সমস্ত বোমা হামলায় কিন্তু এই নিরীহ সাধারণ মানুষ মারা যায়। ঠিক আছে, তো এটাকে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী, মার্কিন যুক্তরাষ্ট্র নয় দুঃখিত, ভারত বিশ্বব্যাপী জঙ্গিবাদী একটা প্রয়াস হিসাবে তারা ব্র্যান্ডিং করে ফেলেছে। বুঝতে পেরেছেন? বোমা হামলা হচ্ছে পাকিস্তানে, মারা যাচ্ছে পাকিস্তানের মানুষ, অর্থ পাকিস্তানিদেরকেই জঙ্গিবাদী বলা হয়। আসলে এই জঙ্গিবাদী ঘটনাগুলোর সাথে ভারত সম্পৃক্ত, কারণ পাকিস্তানের বেশিরভাগ মানুষই হচ্ছে দরিদ্র। এই দরিদ্র মানুষগুলোকে অর্থের বিনিময়ে ব্রেন ওয়াশ করে ওই সমস্ত দেশে এই বোমা হামলাগুলো করা হয়। গত কয়েকদিন আগেও তো পাকিস্তানে বোমা হামলায় 13 জন মানুষ মারা গিয়েছে। এখন আপনি জঙ্গি বলবেন, জঙ্গির একটা প্রমাণ দিতে হবে তো, তাই না? না হলে তো এটা সারা বিশ্বে প্রতিষ্ঠিত করা যাবে না, ব্র্যান্ডিং করা যাবে না। বিশ্বের পরাশক্তিগুলো এগুলো করে। ভারত যদিও একটা দরিদ্র দেশ, কিন্তু বিরাট একটা বিশাল একটা দেশ, তাদের বিরাট অর্থনীতি, বিশ্বের প্রায় 4-5টা অর্থনৈতিক পরাশক্তির একটা হচ্ছে ভারত, তাদের কাছে প্রচুর অর্থ রয়েছে। তো তাদের চিরশত্রু হচ্ছে পাকিস্তান। পাকিস্তানকে যদি এই বিশ্বব্যাপী জঙ্গিবাদী ট্যাগ দিয়ে তারা যদি বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখতে পারে, তাহলে তো ভারতের লাভ। আপনারা জানেন পাকিস্তানও কিন্তু বাংলাদেশের থেকে কয়েক গুণ বড়, অথচ আমাদের অর্থনীতির যে সাইজ, জিডিপি, সেটা পাকিস্তানের ডাবল। বুঝতে পেরেছেন? অর্থাৎ আমরা কত অগ্রসর। এর কারণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইদানিং অবশ্য শুরু করেছে, তারা আমাদেরকে জঙ্গি বলা শুরু করেছে। এটা কিন্তু ভারতের একটা
ভারতীয় ডিপ স্টেটের একটা গোপন খেলা। কোনো দেশকে ধ্বংস করে দিতে হলে প্রথমে তার ইমেজ সংকট তৈরি করতে হবে। তো আগে পাকিস্তানের কথা আসি, পরে বাংলাদেশের কথাটা বলবো। তো পাকিস্তানকে তারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে পেরেছে, পাকিস্তানের অর্থনীতি ধ্বংস করে দিতে পেরেছে। এ কারণে পাকিস্তান আমাদের থেকে কয়েক গুণ বড় হওয়ার পরেও আমরা পাকিস্তানের চেয়ে অনেক শক্তিশালী অবস্থায় রয়েছি। আমাদের 1 টাকা পাকিস্তানের 2 টাকা হয়ে গেছে। এটা সম্ভব হয়েছে আমরা পাকিস্তানের যে পেট থেকে 1971 সালে যুদ্ধ করে কিন্তু স্বাধীন হয়েছি। আমাদের দেশের উপর কিন্তু অনেক বোমা হামলা টামলা হয়েছে, তারপরও আমরা দেশটাকে পাকিস্তানের চেয়েও বেশি অগ্রসর করতে পেরেছি। এর কারণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যে দেশ ভারত, তারা আমাদের সাথে শত্রুতা করেনি। এখন অলরেডি তারা শুরু করেছে। ভারতের মিডিয়াগুলো শেখ হাসিনার দলের যে লোকগুলো, তারা কিন্তু বাংলাদেশকে জঙ্গিবাদী দেশ, বা আমাদের জুলাই যোদ্ধাদেরকে, জুলাইয়ে যে আমাদের যে এই গণবিক্ষোভ, গণবিস্ফোরণ, গণ অভ্যুত্থান হয়েছিল, সেটাকেও তারা জঙ্গিবাদী প্রমাণ করার চেষ্টা করছে। এটা কিন্তু তাদের একটা সুদূর প্রসারী একটা প্ল্যান। এটা হয়তো 10 বছর 15 বছর পরে ফল দেবে। তারা এখন থেকে হোমওয়ার্ক করে নিচ্ছে। এ কথাটা বলে রাখলাম। সতর্ক থাকবেন। আমাদের রাষ্ট্রীয়ভাবে এই জিনিসগুলোকে বিশ্বব্যাপী কিন্তু তাদের যে প্রোপাগান্ডা, তার বিরুদ্ধে কিন্তু নতুন বয়ান তৈরি করে বিশ্বের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। আপনারা লক্ষ্য করেছেন ভারতের সকল মিডিয়া, হিন্দুস্তান টাইমস থেকে শুরু করে রিপাবলিক টিভি, আজ তাক টিভি, আনন্দবাজার পত্রিকা, সবাই মিলে একযুগে বাংলাদেশের যে বর্তমান গণতান্ত্রিক সরকার বা বাংলাদেশের যে গণতান্ত্রিক পরিবেশ, এটাকে তারা, এই সাথে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান, সেটাকে তারা জঙ্গিবাদী ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। এর সাথে শেখ হাসিনা রয়েছে, তার যে সমস্ত ফায়ুসেনা রয়েছে, নিজুম মজুমদার রয়েছে, নবনীতা চৌধুরী রয়েছে, তারপর আরেকটা জঙ্গি রয়েছে ওই মাসুদা টাট্টি। এরা সবাই মিলে কিন্তু একযুগে জঙ্গি এটা বলছে। গত 2 বছর থেকে অনেক বেশি পরিমাণে বলছে। আগে তো বলতোই, এখন অনেক বেশি পরিমাণে বলছে। অর্থাৎ এটার মাধ্যমে তারা বাংলাদেশকেও পাকিস্তানের যে সমপর্যায়ের একটা জঙ্গি রাষ্ট্র বা বাংলাদেশের মানুষকে জঙ্গি হিসেবে সারা বিশ্বে ব্র্যান্ডিং করার চেষ্টা করছে। এটা লক্ষ্য রাখতে হবে। আমাদের সরকার প্রধানকে কিন্তু এটা মনে রাখতে হবে। আমাদের যে আলহামদুলিল্লাহ স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিল 2001 থেকে 2006 সালে, আপনারা জানেন তখন একযুগে 63 জেলায় চকলেট বোমা হামলা হয়েছিল। এটা কিন্তু ভারতীয় গোয়েন্দা বাহিনীর এবং শেখ হাসিনার যে কর্মী বাহিনী, তাদের পৃষ্ঠপোষকতায় এই গুপ্ত হামলাটা করা হয়েছিল। কারণ এটার মাধ্যমে ওই সময় আপনারা জানেন যে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে যে ব্র্যান্ডিং, সেটা করার চেষ্টা হয়েছিল। এবং শেখ হাসিনা তখন বলতো জঙ্গি। ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু ওই যে 9/11 পরে, 9/11 পরে ওই যে টুইন টাওয়ার এবং তাদের অন্যান্য জায়গায় যে বিমান হামলা হয়েছিল, তারপরে কিন্তু তারা একটা বিশ্বব্যাপী লড়াই শুরু করেছিল, ওয়ার্ল্ড অ্যান্ড টেরর। সেই লড়াইয়ে কিন্তু এই জঙ্গিবাদী ইস্যুটা এসেছিল এবং শেখ হাসিনা সেটা লুপে নিয়েছিল। লুপে নিয়ে তার কর্মী বাহিনী এবং ভারত, ওরা তো এগুলো লক্ষ্য করে, গবেষণা করে। বাংলাদেশে 2004 সালে তারা বোমা হামলা করেছিল। সেই জঙ্গিবাদের খেসারত দিতে গিয়ে কিন্তু বিএনপি সরকারকে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হিসেবে গদিচ্যুত করা হয়েছিল। এখনও শেখ হাসিনা আবার সেই খেলাটাই খেলছে, তাই না? এগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে। এখন এটা প্রতিরোধ করতে হলে কি করতে হবে? শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় সে কিন্তু এই জঙ্গি কার্ডটা ব্যবহার করত। বিভিন্ন জায়গায় বাংলাদেশের নিরীহ মানুষকে বিভিন্ন ঘরের মধ্যে বন্দি রেখে তার যে আওয়ামী বায়ুসেনা, যে সমস্ত আওয়ামী পরিবার থেকে
আওয়ামী জঙ্গিগুলোকে প্রশাসনের বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হয়েছিল, বিশেষ করে পুলিশ লীগ এবং র্যাব লীগ। এই নষ্ট মানুষগুলো এই জঙ্গির খেলাটা খেলেছে। নিরীহ মানুষদেরকে বিভিন্ন বিল্ডিংয়ের ভিতরে আটকে রেখে ওখানে গুলি করে বা অন্যান্য জায়গায় গুলু করে হত্যার পর পচা লাশটার ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর ওখানে বোমা হামলা টামলা করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তো অনেক কিছুই সম্ভব, কারণ তার নাটক মঞ্চস্থ করতে সহজ হয়। কারণ যে লোকগুলো এই কাজগুলো করবে তারা কিন্তু বেতনভুক্ত, রাষ্ট্রীয় বেতনভুক্ত। এখন অবশ্য প্রকাশ পাচ্ছে বিভিন্ন মিডিয়ায়, তবে মিডিয়ায় তো প্রকাশ পাচ্ছে বাংলায়। আমাদের সরকারকে এই জিনিসগুলোকে ইংলিশে ট্রান্সলেট করে, অর্থাৎ ইংলিশেও ডকুমেন্টারি তৈরি করতে হবে। প্রত্যেকটা গণমাধ্যমে প্রয়োজনে সরকার থেকে একজন এক্সপার্ট যে ইংলিশে দক্ষ তাকে নিয়োগ দিতে হবে। নিয়োগ দিয়ে এই ঘটনাগুলোকে ইউটিউবে ইংলিশে আপলোড দিতে হবে। ইংলিশ সারা বিশ্বের মানুষ বুঝে। শেখ হাসিনা যে রাষ্ট্রীয় জঙ্গিবাদ ছড়িয়ে দিয়েছিল, অর্থাৎ রাষ্ট্রীয় বেতনভুক্ত পুলিশ লীগ র্যাব লীগ দিয়ে জঙ্গি নাটক ঘটিয়ে সারা বাংলাদেশকে বিশ্বের সামনে জঙ্গি রাষ্ট্র হিসেবে ব্র্যান্ডিং করার চেষ্টা করেছিল, এটার বিরুদ্ধে কিন্তু আলাদা একটা বয়ান তৈরি করতে হবে, যেটা সত্য বয়ান। এখন তো বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হচ্ছে যে সমস্ত বাড়িতে এই সমস্ত জঙ্গিবাদী নাটক ঘটনা হয়েছে, সেই সমস্ত বাড়ির আশেপাশে যে সমস্ত মানুষজন ছিল তারা, আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে তারা সাক্ষাৎকার দিয়েছে যে তারা আগে থেকে মানুষকে হত্যা করে ওই বিল্ডিংয়ের ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর সেখানে গুলু করতো আর বোমা হামলা করতো। এরপর সেটাকে জঙ্গিদের বোমা হামলা হিসেবে তারা মিডিয়াতে প্রকাশ করত। বুঝতে পেরেছেন? এটা কিন্তু শেখ হাসিনা তো ইবলিশ শয়তান, ইবলিশ শয়তানের চেয়েও বড়। ইবলিশ শয়তান তো বাংলাদেশ থেকে পদত্যাগ করে বহু আগে চলে গেছে। শেখ হাসিনা 2008 সালের পর ক্ষমতায় আসার পর বাংলাদেশে কিন্তু কোনো শয়তান ছিল না, সমস্ত শয়তান ছুটি নিয়েছিল। কারণ শেখ হাসিনার মতো মানুষ থাকলে তো আর শয়তানের প্রয়োজন হয় না, ও তো ডেভিলস, মাদার অফ ডেভিলস। তো আমাদেরকে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এই জঙ্গি ব্র্যান্ডিংটাই কিন্তু এতদিন ভারত পাকিস্তানের সাথে করেছে। এই কারণে আমরা পাকিস্তান আমাদের কয়েক গুণ বড় হওয়ার পরও আমাদের 1 টাকায় পাকিস্তানের 2 টাকা, অর্থাৎ 2 রুপি। বুঝতে পেরেছেন? তো মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা পাকিস্তানি রাষ্ট্রদূতকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে যে তোমরা যদি এই আমেরিকার পক্ষ নাও, চীন রাশিয়ার পক্ষ ত্যাগ করো, তাহলে তোমাদের যে বিশ্বব্যাপী যে জঙ্গি ব্র্যান্ডিং সেটা থেকে আমরা তোমাদেরকে মুক্ত করে দিব। এটা তো পাকিস্তানি রাষ্ট্রদূত সেটা তো ইমরান খানকে বলে দিয়েছে, তাই না? কারণ ওই রাষ্ট্রদূত তো ইমরান খানের নিয়োগকৃত ছিল। তো সেই হিসেবেই ইমরান খান জানতে পেরেছে পাকিস্তানের যে ইমরান খানের পতন ঘটানোর জন্য মার্কিন ডিপ স্টেট কাজ করা শুরু করেছে। তো বললে কি হবে? রাষ্ট্রদূত যদি বলে, আমেরিকা যদি কাউকে ধরার চেষ্টা করে, সে তো বলে কয়ে ধরবে। সে কি জানে না যে রাষ্ট্রদূত ইমরান খানকে বলে দিবে যে তোমার পতন ঘটানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কাজ শুরু করেছে? মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার তো সেটা জানে, কিন্তু সে যখন খেলবে তার খেলার সমস্ত টুলস রেডি রাখবে, সুযোগ দিবে না। তো 2022 সালে যখন ইমরান খানের পতন ঘটে, প্রায় তার 5 বছর মেয়াদের 1.5 বছর আগেই তার পতন ঘটে যায়। কারণ তার দলীয় সাংসদ এবং বিরোধী দলের সবাই তার বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব এনেছিল। বুঝতে পেরেছেন? অর্থাৎ তার পতন হয়ে গেছে। সুন্দর একটা সিস্টেম, কোনো রক্তপাত হয়নি, সামরিক অভ্যুত্থান ঘটেনি, কোনো কিছু হয়নি। তো এটার সাথে ডোনাল্ড লুকে জড়ানো হয়েছে, হতে পারে। কারণ আপনারা জানেন ইমরান খান কিন্তু মার্কিন জোট থেকে বেরিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হয় না, এটা ঠিক। তবে সে তো আবার রাশিয়া এবং চীনের সাথে তো তাদের আগে থেকেই, বহু বছর থেকেই, দশকের পর দশক সম্পর্ক। সে রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করছিল।
তো সেটা তো মার্কিন যুক্তরাষ্ট্র ভালোভাবে নেবে না। পাকিস্তান একটা পরাশক্তি, পারমাণবিক শক্তিধর। তো সেটা মার্কিন যুক্তরাষ্ট্র ভালোভাবে নেয়নি। রাশিয়া যখন ইউক্রেন হামলা করছিল তখন কিন্তু ইমরান খান রাশিয়া সফরে ছিল। এই সফরটা আগে থেকে নির্ধারিত ছিল, পূর্ব নির্ধারিত। মার্কিন যুক্তরাষ্ট্র ইমরান খানকে প্রস্তাব দিয়েছে যে তুমি রাশিয়া সফরে যেও না, কিন্তু ইমরান খান সেটা প্রত্যাখ্যান করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ারম্যান আব্বার আব্বা পাকিস্তান পরমাণু শক্তিধর হলেও পাকিস্তানের পরমাণু কিভাবে কি করা যায় সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের জানা আছে, তাই না? তার সাথে খেললে তো হবে না। তো ইমরান খান এই জানার কারণে সে সাইফার গেট বলছিল। সাইফার গেট হচ্ছে গোপন তার বার্তা, অর্থাৎ দক্ষিণ এবং মধ্য এশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের যে উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ছিল ডোনাল্ড লু, সে কিন্তু ওই বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করছিল বিরোধী দল, সেনাবাহিনী, পাকিস্তানের সেনাবাহিনী আর কি, পাকিস্তানের বিরোধী দল, তারপরে ইমরান খানের দলের যে সমস্ত আছে না, দলের ভিতরে সবাই তো গোলাম থাকে না, বুঝতে পেরেছেন? তো তাদের সাথে যোগাযোগ করছিল। আমেরিকার সে টুলস রয়েছে, বুঝতে পেরেছেন? আর পাকিস্তানে ইমরান খানের দল দাস হয়ে থাকবে, বাংলাদেশের মতো শেখ হাসিনার যেরকম না সবগুলা দল দাস, সেখানে তো এমন না। দেখেন পাকিস্তানের সাংসদরা, যার সরকারি দলের সাংসদরাও কিন্তু অনাস্থার প্রস্তাব দিয়ে দিয়েছে, ভোট দিয়ে দিয়েছে গোপন ব্যালটে। এ কারণে ইমরান খানের পতন ঘটেছে। তো ইমরান খানের পতনের সাথে আবার ওই সময় সম্পৃক্ত ছিল পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত, যে পাকিস্তানের রাষ্ট্রদূত আমেরিকায় ছিল আর কি, সে আসাদ মজিদ খান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা ডোনাল্ড লু, তারা এই আলাপ আলোচনাগুলো করছিল কিভাবে পাকিস্তানের রেজিম পরিবর্তন হবে। তো সে রেজিম পরিবর্তনের পর কিন্তু ওই একজন মার্কিন অধ্যাপক ছিল, যার নাম হচ্ছে জেফ্রি স্যাক্স। জেফ্রি স্যাক্স এরপর রাজনীতি নিয়ে একটু চিন্তা করে আর কি। আমাদের দেশে যেরকম গোলাম মাওলা রনির বিভিন্ন কলাম লেখে, তারপর বিভিন্ন লোকজন আছে তো যারা রাজনীতি নিয়ে একটু চিন্তা করে। গোলাম মাওলা রনি তো বিভিন্ন গণমাধ্যমে উনি কলাম লেখে। তারপরে সে তো বলে শেখ হাসিনার জঙ্গিবাদী যে কার্যে ব্যর্থ হয়ে যাচ্ছে, শেখ হাসিনা সেটা বুঝতে পেরেছিল। সে যে জঙ্গিবাদ বলতো, সেটা সে কীভাবে বুঝলো যে তার জঙ্গি কার্ড শেষ? কারণ আপনারা জানেন 2024 সালের নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটা নির্বাচনের জন্য প্রয়াস শুরু করে। তার জঙ্গি কার্ড এর আগে শেষ হওয়ার আরেকটা কারণ রয়েছে, ওই যে র্যাব লীগের যে সমস্ত সদস্যরা এই জঙ্গি কার্ডটা বাস্তবায়ন করতো আর কি, তাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়ে দিয়েছে। ওই 7 জন, ওই বেনজির, হাসিনার ওই জারারুসটা, বেনজির এগুলো সহ এর পরের যে পুলিশ প্রধান হয়েছে মামুনুর রশিদ, হ্যাঁ, পুলিশ লীগ আর কি, এদের বিরুদ্ধে যখন স্যাংশন দিয়ে দিয়েছে, তখন শেখ হাসিনা বুঝতে পেরেছে তার তো খেল খতম। 2023 সালে আমেরিকা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচনের প্রয়াস চালানোর যখন চেষ্টা শুরু করে দেয়, তখন শেখ হাসিনা বুঝতে পারে। শেখ হাসিনা ঘুম ভাঙে। 2023 সালের 11 জুলাই থেকে 15 জুলাই মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি উজারা জেয়া ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফরে এসেছিলেন। তখনই শেখ হাসিনা বুঝতে পারে যে
তার কাঠ তো ধরা খেয়ে গেছে, বুঝতে পেরেছেন? এখন শেখ হাসিনা তারপরও তো তাদেরকে ব্যর্থ করে দিয়েছিল। তাদেরকে ব্যর্থ করে দিয়ে সে কিন্তু 2024 সালে কিন্তু নির্বাচনও করে ফেলেছিল। কিন্তু সে তো নির্বাচন করেছিল আমিরামি, তাই না? জনগণ তো সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি। শেখ হাসিনা ভেবেছিল তার পুলিশ লীগ আছে, র্যাব লীগ আছে, বিজিবি লীগ আছে, তারপরে শেখ হাসিনার বায়ুসেনা আছে না, যেগুলা ওই বায়ুসেনা লীগ আর কি, ওই যে 1030 জনকে হত্যা করেছিল ওই শেখ হাসিনার বায়ুসেনা ব্রিগেডিয়ার জিয়াউল হক। তারপরের আরেকজন আছে ওই যে আরও তো আপনারা দেখেছেন জুলাই আগস্টে যারা হত্যা করেছিল, কয়েকজন তো আছেই শেখ হাসিনার পক্ষে, তাই না? তো সে ভেবেছিল এরাই তার ক্ষমতা, জনগণের আর কোনো ক্ষমতা নাই। কারণ জনগণ তো বারবার চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে, রক্ত দিয়েছে, কিন্তু লাভ হয়নি। সে 2012 সাল থেকে বিএনপি প্রথমে অবশ্য 25শে ফেব্রুয়ারি 2009 সালে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী রক্ত দিয়েছে। সেই রক্ত দেওয়ার পর সেনাবাহিনীকে তো ব্যর্থ করে দেওয়া হয়েছে, তাই না? সেনাবাহিনীর যে একটা পরাক্রমশালী শক্তি ছিল সেটা সে ব্যর্থ করে দিয়ে সে ভারতীয় বাহিনী এনে বাংলাদেশের ভিতরে রয়ের বিভিন্ন অফিস খুলে সে তো সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। এরপর থেকে সে তার যে অপপ্রয়াস, সে 2012 সাল থেকে শুরু করেছে বিএনপিকে, এরপর শুরু করেছে হেফাজত ইসলামকে 2013 সালে, 2014 সালে বিএনপি, জামাত, হেফাজত তারা যে নির্বাচন প্রতিরোধ করার চেষ্টা করেছিল, তারা রক্ত দিয়েছে কিন্তু ব্যর্থ হয়েছে। তারপর নিরাপদ সড়ক আন্দোলনে শিশুরা চেষ্টা করেছে, তারপর বিপিনুরের যে গণ অধিকার পরিষদ, ছাত্র গণ অধিকার পরিষদ তারা চেষ্টা করেছে। আবার 2018 সালে বিএনপি বিশ্ব মোড়লদের বিভিন্ন প্ররোচনায় নির্বাচনে গিয়ে সেখানেও ব্যর্থ হয়েছে, ব্যর্থ করে দেওয়া হয়েছে। তার তো পুলিশ লীগ, র্যাব লীগ, তার জঙ্গি লীগ, শেখ হাসিনার বায়ুসেনা লীগ সবগুলো ছিল তো, তাই না? ডিজিএফআইয়ের প্রধান ছিল ওই লেফটেন্যান্ট কর্নেল আকবর, তারা তো ছিল, তারা তো শেখ হাসিনার জন্য কাজ করেছে। বিএনপি, জামাত, হেফাজত, গণতান্ত্রিক আমিরা রক্ত দিয়েছে কিন্তু লাভ হয়নি, যেহেতু তার পাশে পরাশক্তি ভারত ছিল। এটা মনে রাখতে হবে। শেখ হাসিনা তো একা ছিল না, ভারত এবং শেখ হাসিনা যৌথ প্লাস হোল স্কোয়ার ছিল। কথা বুঝতে পেরেছেন? এ কারণে ব্যর্থ হয়েছে। কারণ শেখ হাসিনারকে তো 20, 50, 60 লাখ লোক দিয়ে পতন ঘটানো সম্ভব না। 50-60 লাখ লোক দিয়ে তো হেফাজত ইসলাম চেষ্টা করেছিল সেই 5 মে 2013 সালে, হয়নি তো, বুঝেন নাই? কারণ সেখানে তো 50-60 লাখ লোক ছিল, কিন্তু শেখ হাসিনার কাছে ছিল তার পুলিশ লীগ, র্যাব লীগ, বুলেট লীগ, বিজিবি লীগ, বুঝেন নাই? তারপরে ওই হত্যাকাণ্ডের সময় তো এই যে শেখ হাসিনার বায়ুসেনা ব্রিগেডিয়ার জিয়াউল হাসান সেও অংশগ্রহণ করেছিল। আওয়ামী লীগ এরকমই, এরা নৃশংস, বর্বর, অসভ্য, মানুষ হত্যাকারী, জারারুস সন্তান। আমি নতুন ভাষা আবিষ্কার করছি আর কি, মানুষকে গালি না দিয়ে ভদ্র ভাষায় বলা আর কি, বুঝেছেন? তো যার বোঝার সে বুঝে নেবে। ভদ্র মানুষ তো গালি কেন দেব? গালি দেওয়া যায়, গালি তো দেওয়া যায়, গালি দেওয়াও ভদ্রতা। কারণ আপনি পৈশাচিকতাকে ঘৃণা করতে হবে, তো অসভ্যতাকে আপনি ঘৃণা করতে হবে। আপনি খাবেন, দাবেন, ঘুমাবেন, মল ত্যাগ করবেন, কোনো পৈশাচিকতার বিরুদ্ধে বলবেন না, ন্যায়ের পক্ষে বলবেন না, আপনি তো ভালো মানুষ না, আপনি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সুবিধাবাদী, বুঝতে পেরেছেন? অন্যরা রক্ত দিবে, আপনি ব্যবসা বাণিজ্য করে খাবেন, দাবেন, মঠেল নিয়ে বিভিন্ন হোটেলে ঘুমাবেন আর মল ত্যাগ করবেন, হ্যাঁ, সুযোগ সুবিধা সব আপনি ভোগ করবেন, সেটা তো হবে না। আপনি 16 টাকার আটা 60 টাকা বিক্রি করবেন, 70 টাকা বিক্রি করবেন, টাকা কামিয়ে বিদেশে টাকা পাচার করবেন, খাবেন, দাবেন, মল ত্যাগ করবেন, সেটা হবে না। সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য আপনি ভোগ করবেন, সেটা কেন হবে? দরিদ্র মানুষ রক্ত দিবে। তো শেখ হাসিনার 2024 সালের নির্বাচনের পর আবারও কিন্তু এই ডোনাল্ড লু বাংলাদেশ সফর করেছিল নির্বাচনের পর। তখন কিন্তু ওই কাউয়া কাদের বলেছিল যে ডোনাল্ড লু আসতেছে, বিএনপি চাঙ্গা হয়ে গেছে।
বিএনপি চাঙ্গা ছিল, কারণ বিএনপির জনগণের যে আস্থা, বিএনপি জামাত এখন তো তারা প্রতিপক্ষ হয়ে গেছে, তারা তো ওই সময় ঐক্যবদ্ধ ছিল। বিএনপি জামাত হেফাজত গণ অধিকার সবাই কিন্তু ঐক্যবদ্ধ ছিল। শেখ হাসিনা আর ভারত ছিল বাংলাদেশের বিরুদ্ধে, কারণ তারা ছিল হিন্দুত্ববাদী একটা দল। হিন্দুত্ববাদী বলছি, বুঝতে পেরেছেন? বুঝে নিয়েন আর কি। ওরা স্ট্রাইক দেয়, রিপোর্ট করে। তো আপনারা তো দেখেন না, ইউটিউবও আবার শেয়ার করে না। দেখবেন, আস্তে আস্তে দেখবেন, ইনশাল্লাহ দেখতে থাকেন। তো ডোনাল্ড লু সাহেব আসার পর, এরপর তো আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ রক্ত দেওয়ার জন্য তৈরি হয়ে গেছিল। 2024 সালের জুলাই মাসে সেই সিপাহী জনতা, সিপাহী বলছি ওই যে জনতাকে বলছি আর কি, সিপাহীরা যোগ দিয়েছে। পরে আস্তে আস্তে শেখ হাসিনা তো জুলাই আগস্টের 5 তারিখ পর্যন্ত গণহত্যা করেছে, করেনি? শেখ হাসিনা বলে সে কিছুই করেনি। যদি মনে করেন এই সাভারের আশুলিয়ায় যে মানুষকে পুলিশ লীগের আওয়ামী পরিবারের যে জারারুর সন্তানগুলো, তারা ওই আগুনে পাড় পাড়িয়ে, বুঝে নিয়েন, বুঝতে পারছেন? এগুলো বললে আবার এরা এত নৃশংস কাজ করেছে, এগুলো বললে আবার ইউটিউব হারা স্ট্রাইক দেয়। এই যে তাদেরকে পুলিশ ভ্যান গাড়িতে তারা পুড়িয়ে হত্যা করেছে 7 জন যুবককে, কেউ জীবিত ছিল। আপনি জানেন, মানুষকে যদি আঘাত করা হয় অনেক সময় দেখবেন তার সেন্স হারিয়ে ফেলে, কিন্তু সে জীবিত। তাকে যদি আপনি অক্সিজেন দেন বা একটু সেবা শুশ্রূষা করেন, ভালো চিকিৎসা দেন, সে জীবিত হয়ে উঠতে পারে, তাই না? তো এই লোকগুলোকে তো এভাবে পুলিশ লীগের শেখ মুজিবের যে সন্তানরা, তারা পুড়িয়ে হত্যার পর নৃশংসতার পরিচয় দিয়েছে। আমাদের দেশের মানুষ, বাসে আগুন লাগে, এখানে আগুন লাগে, মানুষ পুড়িয়ে হত্যা হয়ে যায়, কেউ জানে না। এই ভিডিওর মাধ্যমে কিন্তু একটা প্রমাণ পাওয়া গেছে যে শেখ মুজিবের সন্তানরা ছাড়া এই নৃশংস কাজ আর কেউ করতে পারে না। শেখ মুজিবের সন্তানদেরকে পুলিশ লীগে নিয়ে এনে, এই নৃশংস দুর্বৃত্তদেরকে নিয়ে এনে এদেশের মানুষের উপর কি নিষ্ঠুর অত্যাচারটা করা হয়েছে। এখন এই ভিডিওটাও যদি না থাকতো, শেখ হাসিনা কিন্তু অস্বীকার করে ফেলতো পুরোটাই। এই ভিডিওর মাধ্যমে কিন্তু প্রমাণ হয়ে যায় যে এই বাংলাদেশে পোড়ানো, জ্বালানো, এগুলো শেখ মুজিবের সন্তানরা ছাড়া, শেখ হাসিনার জারারুর সন্তানরা ছাড়া আর কেউ করতে পারে না। রাগ তো কিছুটা হবে, তাই না? মানুষের আত্মচিৎকার আপনার হাতের মধ্যে একটা সুই পুটলে আপনি বুঝবেন যে দুনিয়াতে কি আছে কি নাই। একটা মানুষকে নৃশংসভাবে যখন এভাবে পুড়িয়ে পৃথিবী থেকে নিঃশেষ করে দেওয়া হয়, তখন কি অনুভূতি হয় সেটা তো আপনারা আমার বক্তব্য শুনলে বুঝবেন। আমি তো এগুলো ফিল করি, মানুষের কষ্ট, যন্ত্রণা। কথা বুঝতে পেরেছেন? তো শেখ হাসিনার বায়ুসেনারা ইমরান খানের পতনের সাথে বাংলাদেশের শেখ হাসিনার পতনকে এক করছে। বাংলাদেশে 5 আগস্ট 2024 সালে শেখ হাসিনার পতন হতো না যদি রাজধানীতে যদি 3 থেকে প্রায় 3 কোটি মানুষ তো নেমেছে, 3 থেকে 4-5 কোটিও হতে পারে, কারণ আমি পুরো রাজধানী ঘুরে ঘুরে দেখেছি। একটা ওটাকে কি বলে, ওদিন তো মানুষে লোকারণ্য, অটোরিকশা নিয়ে ঢাকা শহরে ঘুরেছি। বনানী থেকে গুলশান, সায়দাবাদ থেকে যাত্রাবাড়ি, উত্তরা, সমস্ত জায়গাগুলো ঘুরেছি, বুঝতে পেরেছেন? অটোরিকশা মানুষের জনস্রোতকে ঠেলে ঠেলে গিয়েছে, লোকারণ্য পুরো ঢাকা শহরে কোটি কোটি মানুষ। এ কারণে শেখ হাসিনা নেড়ি কুকুরের মতো পালিয়েছে। আর আওয়ামী বায়ুসেনারা সেটাকে ওই মব সন্ত্রাসী বলে, বুঝতে পেরেছেন? ওই দিন তাদের আব্বারা ছিল রাজধানীতে, সেই জনস্রোতে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী একাকার হয়ে গিয়েছে।
বুঝতে পেরেছেন? এ কারণে দেখবেন শেখ হাসিনার বায়ুসেনারা সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো কন্টেন্ট দেখলে সেটার নিচে গালি দেয় সেনাবাহিনীকে, সেনাবাহিনী বলে। এই জারারুসদের ঘৃণা যে পুলিশ লীগের মতো সেনাবাহিনী তো ট্যাঙ্ক কামান নিয়ে তারা ছিল, তারা বাংলাদেশের মানুষের উপর গুলি করলো না কেন? তাদের আব্বা সেনাবাহিনী এই দেশের মানুষের সন্তান, এটা আওয়ামী জারারুস সন্তান না, এটা মনে রাখতে হবে। পৃথিবীতে বহু দেশে এই সেনাবাহিনী সে দেশের মানুষকে নিশ্চিহ্ন করেছে, ইরাকে নিশ্চিহ্ন করেছে, সিরিয়াতে নিশ্চিহ্ন করেছে, লিবিয়ায় নিশ্চিহ্ন করেছে, ইরান না দুঃখিত, হ্যাঁ ইরানেও করেছে যে কিছুদিন আগে, ইয়েমেনের আবদুল্লাহ আবু সালে করেছে, লিবিয়ার গাদ্দাফি করেছে, ইরাকের সাদ্দাম হোসেন করেছে, হ্যাঁ তারপরে এই যে মিয়ানমারের সেনাপ্রধান সেও করেছে, কিন্তু ফলাফল ভালো হয়নি। সেনাবাহিনী দিয়ে নিজ দেশের মানুষকে কিছুদিন আপনি কখন পারবেন? যখন মানুষ নিরস্ত্র থাকবে। শেখ হাসিনা হেফাজতের লোকদেরকে 5 মে রাতে গুলি করে উঠিয়ে দিতে পেরেছে, কারণ সে মানুষগুলোর হাতে ছিল তসবি। তাদের কেউ জায়নামাজের মধ্যে শুয়েছিল, কেউ মাটিতে শুয়েছিল, কেউ কোরআন তেলাওয়াত করছিল, কোরআন নিয়ে এসেছিল। তারা তো অস্ত্রশস্ত্র আনেনি, তাই না? 5 আগস্টে বাংলাদেশের মানুষ যখন লাঠি নিয়ে নেমেছে, শেখ হাসিনার বায়ুসেনারা অস্ত্রশস্ত্র নিয়ে পালিয়েছে। সেখানে যদি 50-60 লাখ লোক নামতো তাহলে কিন্তু শেখ হাসিনার পতন হতো না। শেখ হাসিনার পতন হয়েছে 3 থেকে 4 থেকে 5 কোটি মানুষ। পুরো রাজধানীতে পা ফেলার কোনো জায়গা ছিল না, কোটি কোটি মানুষ। শেখ হাসিনা এখনো বুঝতে পারতেছে না। বুঝতে পারে ওই যে সে বাংলাদেশকে জঙ্গি ব্র্যান্ডিং করার চেষ্টা করতেছে, সে সেই খেলায় আছে আর কি। তো আমি তো বলেছি আমাদের সরকারকে কি পদক্ষেপ নিতে হবে। 2004 সালে কিন্তু বিএনপিকে ওই যে ঢাকা 2006 সালের আগে আর কি বিএনপিকে কিন্তু জঙ্গি সরকারের ব্র্যান্ডিং প্রমাণ করা হয়েছে, এটা মনে রাখতে হবে। এই জঙ্গি কাজ শেখ হাসিনা এবং ভারত আবার শুরু করেছে, বুঝতে পেরেছেন? তো জেফ্রি স্যাক্সের এই ঘটনাকে আবার বাংলাদেশের ওই যে মাথা মোটা একজন বুদ্ধিজীবী আছে যে ফরহাদ মাজার, সে বলতেছে ভালো বলে দেশের জন্য, সে তো গুম হতেও শেখ হাসিনা তাকে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, ওইখানে নিয়ে হত্যা করলে তো আর তার লাশও পাওয়া যেত না। এরাও কিছু বিভ্রান্তিকর কথাবার্তা বলে, যে সে জেফ্রি স্যাক্সের উদাহরণ দিয়ে বলতেছে যে ইমরান খানের মতো শেখ হাসিনার পতনও আমেরিকার ভূমিকা থাকতে পারে। আর আমেরিকার ভূমিকা থাকলে কি হয় সেটা ইরানে দেখা যায়নি? এ মাথা মোটা ফরহাদ মাজার জানে না? ইরানের সবাইকে হত্যা করে ফেলা হয়েছে, ঠিক আছে? সবাইকে, কেউ নেই নেতৃত্বে, এখন কেউ নেই, আছে আর কি পড়ে আছে কোনো রকম। মানুষের যখন মনে করেন আপনার পরিবারের সবাইকে নিয়ে যাওয়া হয়, মানে একজন যদি ওই পরিবারে বেঁচে থাকে, সে তো তখন এটাকে কি বলে, বাকরুদ্ধ হয়ে যায়। ইরানিরা এখন বাকরুদ্ধ অবস্থায় আছে, এটা মনে রাখতে হবে। তাদের প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, আইআরজিসি, তাদের কথায় এগুলো আসে আর কি। বিমান বাহিনী, নৌবাহিনী সমস্ত কিছু শেষ করে ফেলা হয়েছে। এখন ইরানিরা বাকরুদ্ধ অবস্থায় আছে, তারা রক্ত দিতে পারবে, কোনো লাভ হবে না, এটা মনে রাখতে হবে। তো এখানে আরেকটা কথা বলিনি, যেটা হচ্ছে এই যখন ওই 2023 সালে মার্কিন ওই যে 11 থেকে 15 জুলাই যে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি এই উজারা জেয়া এবং মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এসেছিল, হ্যাঁ, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য, তখন আবার কিন্তু এই রাশিয়া, ভারত, চীন, ইরান এটার বিরোধিতা করেছিল। ওই সময় আপনাদের মনে থাকতে পারে ইরানও কিন্তু শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছিল।
ইরানিরা কিন্তু অত সুবিধাজনক না, বুঝতে পেরেছেন? এদের মাথা মোটা, রাশিয়ানদেরও মাথা মোটা, চায়নাদেরও মাথা মোটা, ভারতীয়দের তো মাথায় নাই, ওটা গোবর ভর্তি। এই কারণে তারা পরাজিত হয়েছে। তো এরপরে আপনারা জানেন এখন আবার বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে এখন শেখ হাসিনার আরেকটা খেলা শুরু হয়েছে। সেই খেলাটা হচ্ছে যে বাংলাদেশকে প্রমাণ করা যে বাংলাদেশ চীনের পেটে ঢুকে গেছে। এটা তার আবার আরেকটা খেলা। জঙ্গি কার্ড তো আছেই, সাথে আবার এই কার্ডও লাগবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তো রেজিম চেঞ্জ করতে পারে, সে চাচ্ছে এখন মার্কিন যুক্তরাষ্ট্র তো তার পক্ষেই ছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আপনার কিছু মানবাধিকারের পক্ষেও থাকে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের এরা তো পড়াশোনা করে শিক্ষিত মানুষ, এরা তো ওই গোলাম না। তারা শেখ হাসিনার পক্ষে ছিল, কিন্তু শেখ হাসিনার বিপক্ষের লোক বিএনপি জামাতের যে সমস্ত এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত তাদের অবস্থান ছিল, তারা তো আবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টে গিয়ে বসে থাকতো, বক্তব্য বিবৃতি দিত যে বাংলাদেশে যে এভাবে মানুষ হত্যা করা হয়েছে, তোমরা কিছু বলো না কেন? এটা তো একটা লজ্জা। আপনি শিক্ষিত একটা মানুষকে যদি আপনি বলেন, তখন এরা তো চেয়ারম্যান আমেরিকা, শেখ হাসিনার পক্ষে তারা তাদের রাষ্ট্রীয়ভাবে ছিল, কিন্তু যখন এই প্রশ্নটা করা হয় তখন তো তারা লজ্জায় পড়ে যায় যে আসলে তো বাংলাদেশে মানুষ হত্যা করা হচ্ছে, আমরা তো কিছু বলছি না। হ্যাঁ, ওই যে একজন সাংবাদিক ছিল না, নামে ভুলে গেছে, কত ভালো ভূমিকা নিয়েছে জাতিসংঘে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে। ওই সাংবাদিকের নাম, ওই যে উপদেষ্টা হয়েছিল আমাদের মিস্টার ডক্টর ইউনুসের, ওই সাংবাদিক মুশফিকুল বদল আনসারি, সে তো স্টেট ডিপার্টমেন্ট, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট, তারপর জাতিসংঘের সদর দপ্তর, বিভিন্ন জায়গায় সে বসে থাকতো বাংলাদেশের মানুষের পক্ষ হয়ে। আপনারা জানেন, সে প্রশ্ন করতো যে তোমরা কিছু বলো না কেন? মার্কিন সরকার তো ভারতের তত্ত্বাবধানে শেখ হাসিনার পক্ষে ছিল, সেটা তো আমরা জানি, কিন্তু এই সমস্ত শিক্ষিত ভদ্রলোককে যখন আপনি সামনে সামনে প্রশ্ন করা শুরু করবেন, তখন সে ভদ্রতার খাতিরেও সরকারের পক্ষ থাকলেও লোকলজ্জার ভয়ে, কারণ তার দেশের একটা ইমেজ রয়েছে, তখন সে একটা কথা বলতো। এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানুষের পক্ষে দুই চারটা কথা হলেও বলেছে, এটা মনে রাখতে হবে, বুঝতে পেরেছেন? কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মেন প্রায়োরিটি বাংলাদেশ না, তার মেন প্রায়োরিটি হচ্ছে ভারত। কারণ চীনের সাথে খেলতে হলে তাকে ভারতকে লাগবে, বাংলাদেশকে সে গুরুত্ব দেয় না। ভারত বিশ্বের চতুর্থ পরাশক্তি, অর্থনৈতিক পরাশক্তি, পারমাণবিক পরাশক্তি। তারা কিছুদিন আগে তো বাংলাদেশের ওই যে চট্টগ্রামে আপনারা ক্ষেপণাস্ত্রের আলো দেখেছেন, যেটা 10,000 কিলোমিটার পাল্লা, হয়তো অগ্নি 6 নামে সেটা তারা করেছে। তো এই চীনের সাথে লড়তে হলে ভারতকে দিয়েই হবে, সেটা তার খেলা, বাংলাদেশ না। বাংলাদেশ এখন ভারতের পর্যায়ে যেতে আরও 50 বছর লাগবে। কারণ বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারতো, ভারতের মতো প্রতিবেশী থাকার কারণেই বাংলাদেশ এগিয়ে যেতে পারেনি। আর শেখ হাসিনার মতো চোরেরা ছিল তো, এ কারণে। তো এখন শেখ হাসিনার জঙ্গি কার্ডের সাথে আরেকটা যোগ হয়েছে চীনা ট্যাগ, বুঝতে পেরেছেন? তো চীনা ট্যাগ কাজ করার জন্য সে এখন ওই যে পল কাপুর এসেছে, ওই যে ডোনাল্ড লুয়ের জায়গায় এখন এসেছে এই আমেরিকার যে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার সেই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর জায়গায় এখন হচ্ছে পল কাপুর, এখন হচ্ছে সেই স্থানে পল কাপুর বলেছে যে চীনের সাথে বাংলাদেশের মাখামাখি তারা মেনে নিবে না, বুঝতে পেরেছেন? যেহেতু চীন এই তিস্তা প্রকল্পে বাংলাদেশে ইনভেস্ট করার চেষ্টা করছে, ভারত আমেরিকার কাছে অভিযোগ দিচ্ছে যে বাংলাদেশ চীনকে জায়গা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, বাংলাদেশ চীনের পেটে ঢুকে গেছে, এবং ভারত এবং শেখ হাসিনা এখন তার বায়ুসেনারা সবাই এখন বাংলাদেশকে চীনা পেটের ভিতরে ঢুকিয়ে আরেকটা ব্র্যান্ডিং করার চেষ্টা করছে। তো আমেরিকায় গিয়ে তারা বসে থাকে, ওদেরকে বোঝায়। কিন্তু আমরা তো তিস্তা প্রকল্পটা করছি, আমাদের দেশে যে ভারত পানি ছেড়ে দিয়ে বন্যায় আমাদেরকে কোটি কোটি মানুষকে ধ্বংস করে দেয়,
আবার পানি বন্ধ করে দিয়ে আমাদের যে এই দেশ মরুভূমি করে দেয়, দেশের প্রায় 20% মরুভূমি হয়ে গেছে। ভারতের এটা ষড়যন্ত্র, বুঝতে পেরেছেন? তো আমরা সেই ষড়যন্ত্র রুখার জন্য তো চীনকে সাথে নিয়েছি। তারা তো আমাদের উন্নয়নের অংশীদার, কিন্তু ভারত এটাকে ব্র্যান্ডিং করছে যে বাংলাদেশ চীনের সাথে এক হয়ে ভারতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। কারণ ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়া তো এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া। কারণ এশিয়াতে ভারত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের 1 নম্বর বন্ধু। কারণ চীনের সাথে খেলতে হলে তাকে আমেরিকার মৌলগিরি যদি টিকাতে হয় তাহলে তাকে এই ভারতকে লাগবে। কারণ অত দূর থেকে এসে সে তো সহযোগিতা দেবে, লড়াই তো চালাবে ভারত। ভারত তো লড়াই করবে না, চীনের সাথে সে লড়াই করবে না। সে এই চীনের মূলা ঝুলিয়ে আমেরিকা থেকে সুবিধা নেবে, টাকা কামাই করবে। ভারতীয়রা লড়াই করে মিয়া, গরুর গোবর খেয়ে লড়াই চলে। লড়াই করতে হলে বাংলাদেশের মানুষকে দেখতে হবে, জুলাই আগস্টকে দেখতে হবে, কিভাবে শেখ হাসিনার জারারুস সন্তানদের বুলেটের সামনে বুক পেতে দিতে হয় আবু সাইদের মতো। বাংলাদেশের মানুষকে দেখতে হবে। লড়াইয়ের জন্য হচ্ছে বাংলাদেশ, আর বাংলাদেশের মানুষকে এই লড়াই থেকে বিচ্যুত করার জন্য শেখ হাসিনার জঙ্গি কার্ড, চীনা কার্ড, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ও আবার এসেছে ইসলামী খেলাফত। ইসলামী খেলাফত কার্ডও শুরু করেছে। মার্কিন গোয়েন্দা বাহিনীর প্রধান যে তুলসী গাবার্ড, সে কিন্তু এই ভারত সফরে এসেছিল কয়েক মাস আগে, বুঝতে পেরেছেন? সেখানে ভারতীয়রা তার কাছে অভিযোগ করে দিয়েছে। তো সে যাওয়ার সময় সংবাদ সম্মেলনে বলে গেছে যে বাংলাদেশে ইসলামী খেলাফত হবে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নেবে না। বুঝতে পেরেছেন? এসেছে সে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করার জন্য, সে বলে যাচ্ছে বাংলাদেশের কথা। কারণ ওই যে ভারতীয়রা, ভারতীয় বায়ুসেনা শেখ হাসিনা, তার দোসর ওই যে হার্পিক মজুমদার, মাসুদা টাট্টি, তারপরে সবগুলো আপনি কয়টার নাম বলবো, শেখ হাসিনা, ভারতীয় সমস্ত মিডিয়া, তারা এখন বাংলাদেশকে দেখবেন জামাতি বলে। বুঝতে পেরেছেন? সরকার হচ্ছে আমাদের এই ধর্মনিরপেক্ষ সরকার। ধর্মনিরপেক্ষ কি? বিএনপির লোকেরাও তো ধর্মের পক্ষে, তারা তো মুসলমান। এটাকে কি বলবো? এটা তো ইসলামী সরকার না, সেটা তো আপনাকে মনে রাখতে হবে। জামাতিরা তো ইসলামী সরকার প্রতিষ্ঠা করবে, কোরআনের শাসন প্রতিষ্ঠা করবে, তাই না? তো বিএনপি ক্ষমতা এসেছে, তারা তো কোরআনের শাসন প্রতিষ্ঠা করেনি, যদিও তারা মুসলমান, সবাই মুসলমান। তারা তো ওই ক্ষমতা আসার পর থেকে তাদের তো স্ট্র্যাটেজি না যে তারা ইসলামী সরকার তৈরি করবে। তো এখন ভারতীয় মিডিয়া ওই জামাতি বলতেছে, বুঝতে পেরেছেন? ওই আরেকটা আছে না, ময়ূক রঞ্জন, একটা মূর্খ। তারপর আরেকটা আছে কি ইন্দিরা আস্তাকের, সবগুলো ভারতীয়, এরা বেয়াদব। তারা এখন জামাতি বলছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের যে এই তারা যে সারা বিশ্ব পরিচালনা করে, তাদের ব্রেনে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ ইসলামী খেলাফত হবে। জঙ্গি কার্ড, ইসলামী খেলাফত, চীনের প্যাডে ঢুকে যাওয়া, এগুলো বলে তারা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রশাসক রয়েছে তাদেরকে কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করছে। এখন এটার জন্য আমাদের সরকারিভাবে উদ্যোগ নিতে হবে। ওই মুশফিকুল ফজল আনসারির মতো সেখানে কয়েকজনকে ফিট করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্টেট ডিপার্টমেন্ট, তাদের সাথে নিবিড় সম্পর্ক রাখতে হবে। বুঝতে পেরেছেন? জুলাই আগস্টে যখন বাংলাদেশের মানুষের বিএনপি, জামাত, হেফাজত, মাদ্রাসা ছাত্র জনতা সবার লাশ পড়েছিল, একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র মুখে হলেও বলেছে আপনার জন্য। চীন, রাশিয়া, ইরান এরা বলেনি, এরা বলবে না। এরা সবসময় মানুষ হত্যা হলে খুশি হয়। বুঝতে পেরেছেন? পৃথিবীতে যত মুসলমান হত্যা হয়েছে এর জন্য এই চীন, রাশিয়া এরা দায়ী। বুঝতে পেরেছেন? গাদ্দাফি যে লিবিয়া জুড়ে হত্যাকাণ্ড চালাতে পেরেছে, সেটাতে রাশিয়া, চীন সাপোর্ট দিয়েছিল। কিছু করেনি, কিন্তু তারা তো সাপোর্ট দিয়েছিল গাদ্দাফিকে। হ্যাঁ, গাদ্দাফি নিজ দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র তো সেটার বিরুদ্ধে ছিল, এবং সে বিরোধীদেরকে অস্ত্রও দিয়েছিল। এটাই মার্কিন যুক্তরাষ্ট্রের হচ্ছে মানবপ্রেম। যে কোনো একটা পক্ষ সে নিবে। সে তো লিবিয়াতে জনতার পক্ষে নিয়েছে, গাদ্দাফিকে তো জুতো পেটা করে মানুষ হত্যা করেছে। সেটা আল জাজিরাতে আপনারা লাইভ দেখেছেন।
সাদ্দামের বিপক্ষ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সাদ্দাম কত পার্সেন্ট লোকের প্রতিনিধিত্ব করতো? অল্প কয়েকজন, অল্প কয়েকজন। ইরাকের শতকরা প্রায় 68 থেকে 70% হচ্ছে শিয়া, সাদ্দাম ছিল সুন্নি। আমরা যে ধর্মের আর কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুন্নিরা হচ্ছে এটা, শিয়ারা মনে হয় লা ইলাহা আলিউল্লাহ বলে, আমি এটা শুনেছি। বুঝতে পেরেছেন? এরা একটু ইবলিশ টাইপের, শয়তান টাইপের। শয়তান হলো, আপনি ইরাকে তো সমস্ত শিয়াকে হত্যা করে আপনি শাসন চালাতে পারবেন না, সংখ্যাগরিষ্ঠতা। আপনি কি ভারতে কি মুসলমানদের শাসন আছে? মোদির ধর্মান্ধ দল ক্ষমতায় আছে না, যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ থাকবে তার তো প্রধানমন্ত্রী হওয়ার কথা। তো সাদ্দাম তো ইরাকের শিয়াদের উপর নির্যাতন করেছে, তাই না? এখন তো শিয়ারা ক্ষমতায়, কারণ 70% তো শিয়া, মাত্র 20% বা 22% হচ্ছে সুন্নি, 8% রয়েছে কুর্দি। তো এ কারণেই সাদ্দামরা চেষ্টা করেছে, বুঝতে পেরেছেন, নিজ দেশের মানুষকে এই হত্যা করা। তা কার কার ইশারায় করেছে? এ রাশিয়া চীনের ইশারায় করেছে। তারা যদি সমর্থন না দিত সে সবল হতো না। ইয়েমেনের আবু সালে, সেও সরকার ছিল, সেও কিন্তু নিজ দেশের মানুষকে হত্যা করেছে, আমেরিকা বিরোধিতা করেছে, আমেরিকার গণতন্ত্রের পক্ষে ছিল। আমেরিকায় ইয়েমেনেও বিরোধী দলের পক্ষে ছিল, ইরাকেও বিরোধী দলের পক্ষে ছিল, তারপরে লিবিয়াতেও বিরোধী দলের পক্ষে ছিল। বুঝতে পেরেছেন? সরকারের পক্ষে ছিল রাশিয়া, চীন, ইরান, এরা ছিল। তো আমেরিকায় জিতেছে, কারণ আমেরিকা জানে যে মুসলিম দেশগুলোতে যারা শাসক এরা মুসলমানদেরকে বিভিন্ন ওই জঙ্গি কার্ড, চীনা কার্ড, তারপরে খেলাফত, ইসলামী খেলাফত কার্ড, এগুলো করে হত্যা করে। বুঝছেন? তো রাশিয়া, চীন বাংলাদেশের মানুষের পক্ষে কোনো বিবৃতি দেয়নি, এটা আপনাকে মনে রাখতে হবে। তো এই পর্যন্ত থাকুক, অনেকক্ষণ আলোচনা করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।